অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ সহ দিল্লিকে 2 শর্ত ঢাকার। ওমরা ভিসা 1 বছর কার্যকর থাকলেও প্রতিবার ভ্রমণের আগে প্যাকেজ বুকিং ও পারমিট বাধ্যতামূলক। সৌদিতে থাকতে পারবে সর্বোচ্চ 90 দিন। এবং কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্স বা ওয়ার্ক ভিসায় রূপান্তরে অভিবাসীদের আগ্রহ। শর্ত ও যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলে মনে করছে ঢাকা। সেই অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করা এবং ওসমান হাদির খুনিদের বাংলাদেশে হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান মুখপাত্র AKM শহীদুল করিম। অনুরাগ বা বিরাগের বশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লি দুই পক্ষই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে আসছে। আগামী মাসে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। তার আগে চলতি মাসেই তারেক রহমানের দ্বিপাক্ষিক সফরের লক্ষ্যে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দফায় দফায় যোগাযোগ চলছে। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে সম্প্রতি অনলাইনে সংবাদ সম্মেলন করার সুযোগ করে দেয়ায় তীব্র অসন্তুষ্ট ঢাকা। ওই ঘটনা বাংলাদেশের সরকার প্রধানের ভারত সফরের অনুকূল পরিবেশ বিনষ্ট করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্যতা ঘিরে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে নয়াদিল্লিতে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। আমরা মনে করি এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। তারেক রহমানের ভারত সফর হতে হলে আগে অনুকূল পরিবেশ সৃষ্টির কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য হাসিনার প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ নিতে এবং হাদির অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত সরকারকে বার্তা দিয়েছে ঢাকা। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অনুরোধ জানিয়েছি যে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির খুনিসহ অভিযুক্ত আসামিদের যেন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হবে বলেও জানান তিনি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঢাকার অনুরোধের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। রোববার ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের বরাতেই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব অপরাধের অভিযোগ রয়েছে সেগুলো ভারতীয় আইনেও অপরাধ কিনা তা যাচাই হবে। 2024 সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সৌদি আরবের নতুন মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা 365 দিন পর্যন্ত বৈধ থাকলেও প্রতিবার দেশটিতে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরা পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি নুসুক এক ব্যবহার করে ওমরা পারমিট সংগ্রহ করতে হবে। চলতি বছরের জুলাই চালু হওয়া এই মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা ইস্যুর তারিখ থেকে 1 বছর বা 365 দিন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসার মেয়াদে দেশটিতে অবস্থানের মোট সময় 90 দিনের বেশি হতে পারবে না। সৌদি কর্তৃপক্ষ বলছে, নতুন এই ব্যবস্থা ওমরা যাত্রীদের যাতায়াত আরও সহজ করার পাশাপাশি সেবার মান উন্নয়ন এবং তীর্থযাত্রী ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে। কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি কিংবা ওয়ার্ক পারমিটে রূপান্তরের খবরে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই সুযোগের আশায় দেশটির বিভিন্ন রেসিডেন্সি অ্যাফেয়ার্স অফিসে ভিড় করছেন বিদেশি আবেদনকারীরা। তবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত নয় বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাহাঙ্গীর খান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্দিষ্ট কিছু শর্ত পূরণকারী ব্যক্তিরাই কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি কিংবা ওয়ার্ক পারমিটে রূপান্তরের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জন্য অনুমোদিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে। প্রবাসীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও সুযোগের পরিধি সীমিত হওয়ায় আবেদন করার আগে প্রয়োজনীয় শর্ত ও যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন শর্ত সাপেক্ষের ব্যাপার নাকি আছে এটার মধ্যে। যদি ভিজিট আইনে আমরা
কাজে বিভিন্ন সেক্টরে যদি ট্রান্সফার করতে পারতাম তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হতো। সবার জন্য এই সেক্টর না, বিভিন্ন যাদের বেতন বেশি অথবা যারা ভালো ডাক্তার অথবা বিভিন্ন ক্যাটাগরিতে আছে তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে। ভিজিট ভিসা পরিবর্তনের নামে প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি কোনো অর্থ লেনদেনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালদ্বীপ বিএনপি। শনিবার রাতে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহসভাপতি নেহের মিয়া নানা, বাবুল হোসেন, ইমরান হোসেন তালুকদার, শাহ আলম, মোহাম্মদ ফারুক, মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। মানে জেল জুলুমে নির্যাতন করেছে তারপর উনি শক্তভাবে দেশের যে কাজ চালিয়ে গেছেন, আন্দোলন সংগ্রাম, উনাকে দমিয়ে রাখা যায় নাই। উনি এক কথা বলছে, দেশে অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকবো না, আমরা রাজপথে থাকবো। আগামী 22 আগস্ট অনুষ্ঠিতব্য রক্তদান কর্মসূচি সফল করতে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রবাসী বাংলাদেশিদের রক্তদানে আরও বেশি উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের পৃষ্ঠপোষক ইফতেখার হাসান চৌধুরী। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের দক্ষিণে অস্ট্রিয়ার সীমান্তে আলগয় শহরে অনুষ্ঠিত হয় ১৯তম আন্তর্জাতিক প্যানোরামা দূরপাল্লার ম্যারাথন। ৪২.৩ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে সফলভাবে ফিনিশিং লাইন স্পর্শ করেন দৌড়বিদ শিবশঙ্কর পাল। দৌড়বিদদের সাধারণত পাহাড়ি উঁচু নিচু ট্র্যাক পাড়ি দিতে বেশ বেগ পেতে হয়। অভিজ্ঞ শিবশঙ্কর পাল ছিলেন বরাবরের মতন অবিচল এবং আত্মবিশ্বাসী। এটি তার ব্যক্তিগত ১৪২তম আন্তর্জাতিক ম্যারাথন, যেখানে শিবশঙ্কর বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে অংশ নেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এফবিজি এর জুলাই ডায়লগ। প্যারিসের পন্তা এলাকার একটি হোটেলে আয়োজিত সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতি, অর্জন, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। একই সঙ্গে আন্দোলনের অর্জনকে টেকসই করতে জুলাই সনদ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের অবদান এবং জুলাই আন্দোলনের সময় ফ্রান্স সহ ইউরোপের গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। টুগেদার ফর হিউম্যানিটি এই বার্তাকে সামনে রেখে মানবিক সহায়তা, সামাজিক সংযোগ এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে নানা কর্মসূচি পরিচালনা করছে সাদা হাতি অ্যাসোসিয়েশন। ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বিনামূল্যে পরিচালিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পার্মানেন্ট স্যাটারটেড সাপোর্ট সুন্দরবন, সুন্দর জীবন, আমাদের ছোট্ট বাংলাদেশ এবং সাদা হাতি পডকাস্ট। সংগঠনটির চেয়ারম্যান সোনিয়া জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি সহ অর্ধশতাধিক মানুষ অংশ নেন। জনগণকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ সফরে পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তারা ১৭ বছর রাজপথে ছিল না। এর আগে আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার সরকারের অব্যবস্থাপনার কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে দেশের মানুষ কষ্ট পাচ্ছে। কিশোরগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। সরকার গঠনের পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনভর নানা কর্মসূচি শেষে পরন্ত বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিন এবং অন্য ধর্মগুরুদের ভাতা প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জনগণকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, যারা এখন বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তারা 17 বছর রাজপথে ছিল না। আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। এর আগে কিশোরগঞ্জ পৌঁছে পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয়দের সঙ্গে। জানান, পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত পদক্ষেপের কারণে দেশে এখন বিদ্যুৎ ও জ্বালানির সংকট। অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। এরপর কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে কটিয়াদী আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী জানান, মৎস্য চাষীদেরকেও কৃষক কার্ড প্রদান করা হবে। মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাতকে দেশ গঠনের কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর 6 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। আগামী দিনে বাকি সব নির্বাচনী ওয়াদা পূরণে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, কিশোরগঞ্জ। জনদুর্ভোগ ও ব্যর্থতা আড়াল করতেই প্রধানমন্ত্রী বিরোধীদের ওপর দায় চাপাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রবিবার সন্ধ্যায় জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে মগবাজারে দলের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের পরিকল্পনা গত 21 মে থেকেই সরকারের কাছে আছে বলে দাবি করেন তিনি। বিরোধী দলের 10 দফা এবং সংসদীয় বিশেষ কমিটির 12 দফাকে সামনে রেখে যৌথ বাস্তবায়ন কাঠামো তৈরির আহ্বানও জানান মিয়া গোলাম পরোয়ার। বিরোধী দলীয় নেতা যিনি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, পার্লামেন্টের শুরু থেকে তিনি দুইটা কথা বলেছেন যে আমরা দায়িত্বশীল গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পার্লামেন্টে পালন করব, সকল ভালো কাজে সরকারকে সহযোগিতা করব, সকল জনস্বার্থ বিরোধী মন্দ কাজে আমরা সরকারের বিরোধিতা করব। দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার প্রবণতা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিলুপ্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সভায় 1971, 1990 ও 2024 সালের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্তব্য করেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়, তবে একটি দল এটি নিয়ে ব্যবসা করছে। এই জুলাই কোনো দলের না, এই জুলাই আমাদের বাংলাদেশের সবার অর্জন। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ ইয়াকুব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং এতে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। দুপুরে জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়টি নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জ্বালানি খাতের শ্রমিক সংগঠন।
বাংলাদেশ অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও জেওসিএল লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সবার আগে বাংলাদেশ নীতিকেই প্রাধান্য দিতে হবে জ্বালানি আমদানির ক্ষেত্রেও। প্রধানমন্ত্রীর দেশের স্বার্থ রক্ষার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের অবশ্যই সমর্থন রয়েছে। তার মতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেয়ার আগে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের পাশাপাশি জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের অধিকারও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে এই দেশের জনগণ আবার ক্ষতিগ্রস্ত না হয় এবং এই সেক্টরটা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। এদিকে জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশ অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন। সমাবেশে বক্তারা শ্রমিকদের হয়রানি বন্ধ, অধিকার নিশ্চিত এবং জ্বালানি খাতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শ্রমিক প্রতিনিধিদের মতামত বিবেচনার দাবি জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল। যে কোনো সময় আসবে ঘোষণা, এবছরই বাস্তবায়ন জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এদিকে এর ফলে অর্থনীতির ওপর আসা চাপ, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। 6 মাসে সরকারের অর্জন ইতিবাচক হলেও অর্থনীতি পুনরুদ্ধারকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুখ্য সচিব। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 18 লাখ। সবশেষ 2015 সালে এই কর্মচারীদের জন্য পে স্কেল দেওয়া হয়েছিল। এরপর 11 বছরে মূল্যস্ফীতি বাড়লেও বৃদ্ধি পায়নি সরকারের এই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। ফলে দীর্ঘদিন ধরেই প্রশাসনের মধ্যে এ নিয়ে দানা বেঁধেছে ক্ষোভ। সার্বিকভাবে এদিকে 6 মাস আগে দেশের অর্থনীতির দায়িত্ব নিয়ে আমির খুসরো মাহমুদ চৌধুরী প্রশাসনের কর্মচারীদের জন্য পে স্কেলের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই শুরু অপেক্ষার পালা। এর মাঝেই রবিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সচিবালয়ে সাংবাদিকদের জানান, শিগগিরই ঘোষণা হচ্ছে পে স্কেল বাস্তবায়ন হবে এবছরের মধ্যেই। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব। চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। বৈশ্বিক চাপে দেশের অর্থনীতির এই নাজুক পরিস্থিতিতে পে স্কেল ঘোষণা হলে মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে এমনটা স্বীকার করে প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা বলেন, অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে নানা উপায় ভেবে রেখেছে সরকার। আমরা কর্মসংস্থান করব, তারপরে প্রোডাক্টিভিটি বাড়াবো, অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো এক এক করে আমরা করবো আর কি। মেইন চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি, ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা, সবকিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এদিকে প্রশাসনের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে একদিন পরই। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে 24 ঘন্টা অপেক্ষা করার কথাও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এটা একটু অপেক্ষা করেন, 24 ঘন্টা পর হয়তো জানতে পারবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 স্পোর্টস। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ইতিহাস করল বাংলাদেশ। অজিদের তাদের ঘরের মাঠে 9 উইকেটে হারালো টাইগাররা। সিরিজে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। ম্যাচ সেরা হাসান মাহমুদ। এই বিজয়ে লেখা হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম গৌরবময় অধ্যায়, যে জয়ের সাক্ষী হয়ে থাকলো পুরো ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার মাটিতে মাইটি অজিদের 9 উইকেটে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ। যে ইতিহাসে কখনো ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করেছে তানজিদ তামিম, নাজমুল শান্তরা, আবার বল হাতে অজিদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা। ডারউইন টেস্টের শুরু থেকে শেষ কোন সেশনেই যেন টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দিন থেকেই শুরু হয় বাংলাদেশের দাপট। বল হাতে আগুন ঝরিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। তার বিধ্বংসী বোলিংয়ে মাত্র 198 রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের দল। আর ইতিহাসের পাতায় নিজের নাম লেখান হাসান, একাই শিকার করেন 6 উইকেট। জবাবে ব্যাট হাতে বাংলাদেশ আরও দাপুটে। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটিং প্রদর্শনীতে 426 রান স্কোরবোর্ডে যোগ করে টাইগাররা। গড়ে 228 রানের বিশাল লিড। প্রথম বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরির ইতিহাস করেন তানজিদ হাসান তামিম। সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 82 এবং মেহেদী হাসান মিরাজের কার্যকরী অর্ধশতক। সব মিলিয়ে অজিদের উপর চেপে বসে টাইগাররা।
বাংলাদেশের বিশাল লিডের চাপ সামলাতে নেমে আরো বিপর্যস্ত প্যাট কামিন্সের দল। হাসান মাহমুদের আগুনের পরে এবার অজিদের টুটি চেপে ধরেন মেহেদী হাসান মিরাজ। একের পর এক উইকেট তুলে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে তৈরি করেন ধস। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একাই লড়াই করে যান ক্যামেরুন গ্রিন। তার দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়াকে। মিরাজের ফাইফারে 282 রানেই থামে অজিদের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। ইতিহাস তখন হাতছানি দিচ্ছে, প্রয়োজন মাত্র 57। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় এক জয়ের জন্য। শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে কিছুটা শঙ্কা, কিন্তু এবারও ভয়কে জয় করে টাইগাররা। মমিনুল হক ও সাদমান ইসলামের দৃঢ় ব্যাটিংয়ে সেই শঙ্কা পরিণত হয় উৎসবে। শেষ পর্যন্ত মাইটি অস্ট্রেলিয়ার দুর্গ চূর্ণ বিচূর্ণ করে তাদের ঘরের মাঠে 9 উইকেটের ঐতিহাসিক জয় বাংলাদেশের। টাইগারদের এই জয় প্রমাণ করে দিয়েছে সামর্থ্য আর আত্মবিশ্বাস থাকলে প্রতিপক্ষ যত বড়ই হোক ইতিহাস বদলে দেওয়া সম্ভব। আবরার আল দাইয়ান, নিউজ 24। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস করেছে বাংলাদেশ। ডারউইনে টেস্টে ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দন জানিয়েছেন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ সহ সংশ্লিষ্ট সবাইকে। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ইতিহাস লিখল বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা। অজিদের ঘরের মাঠে এমন জয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যোগ করল নতুন এক গৌরব গাথা। ঐতিহাসিক এই জয়ের পরেই বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যুক্ত হয়ে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে দলের খোঁজ খবরও নেন সরকার প্রধান। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? ঠিক তো হবে, হ্যাঁ স্বাভাবিক। বাংলাদেশ দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরের টেস্টেও ভালো খেলার প্রত্যাশা জানিয়ে সিরিজ জয়ের এই সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে রূপ দেওয়ার আশা প্রকাশ করেন তিনি। দেখলাম নিউজে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। বগুড়ার না, ও বাংলাদেশের ছিল। বগুড়া না, বাংলাদেশের ছিল। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে 2017 সালে মিরপুরে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা। আবরার আল দাইয়ান, নিউজ 24। এই ছিল প্রবাসের সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24 বিডি টিভি। ধন্যবাদ।